ইমেজিং ইন গাইনোকোলজি, লেজার, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, সাথে আমরা হরমোন থেরাপি মানে হরমোন প্র্যাকটিস ইন গাইনোকোলজি সেগুলো হচ্ছে পড়বো। আগের লেকচারে যেটা বাকি ছিল, তো অনেক ইনফরমেশন এই একটা লেকচারে, কিন্তু এই ইনফরমেশনগুলো হচ্ছে বক্স আকারে আছে। যে কারণে আপনারা যদি শুধুমাত্র বক্সগুলো পড়েন, ভিতরের পড়াগুলো নাও পড়েন, শুধুমাত্র বক্স পড়বেন, দেখবেন যে আপনাদের প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে। তো আসেন আমরা কি পড়বো এটা আগে দেখে নিই। আমাদের জানতে হবে আমাদের ফার্স্ট সেমিস্টার আল্ট্রাসোনোগ্রামের গুরুত্ব জানতে হবে, আমরা কি দেখি ফার্স্ট সেমিস্টার আল্ট্রাসোনোগ্রামে। সেকেন্ড সেমিস্টার আল্ট্রাসোনোগ্রাফি, টোটাল অ্যাবডোমিনাল সোনোগ্রাফি যেটা আমরা গাইনিতে করি, ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি, লেজারটার ক্রাইটেরিয়া পরীক্ষা আসে, রেডিওথেরাপি, কেমোথেরাপি। কিছু না পড়েন অন্তত এই ড্রাগগুলোর নাম করতে পারেন, যদি একদম কিছুই না পড়েন এইসব চ্যাপ্টার থেকে, কারণ এগুলো শেষের দিকে চ্যাপ্টার তো দেখা যায় যে আমাদের একটু পড়া কম হয়। এই চ্যাপ্টারগুলোকে গুরুত্ব কম দেওয়া হয় শেষের দিকে দেখে। তো এই জন্য আমরা মাঝামাঝি সময় লেকচারটা নিচ্ছি যাতে এই টাইমে পড়া হয়, যার মাধ্যমে গুরুত্বটা পায়। টিউমার মার্কারের একটা চার্ট আছে গাইনিতত্ত্বে, সেই চার্টটা পড়তে হবে। জিএনআরএস হরমোনটা সম্পর্কে একটু জানতে হবে, গোনাডোট্রোপিন, এন্টি গোনাডোট্রোপিন। আমরা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন সম্পর্কে কন্ট্রাসেপটিভ লেকচারে যতটুকু পড়ছে অতটুকু পড়লেই হবে। এখানে আমরা এন্টি ইস্ট্রোজেন এবং এন্টি প্রজেস্টেরন সম্পর্কে জানবো, অ্যান্ড্রোজেন এবং এন্টি অ্যান্ড্রোজেন সম্পর্কে জানবো এই লেকচারে। তো আসেন আমরা শুরু করি। এখন অবস্টেটিক্স ইমেজিং, অবস্টেটিক্সে আমরা যে ইমেজিংগুলো করি, অবস্টেটিক্সের ইমেজিংয়ের একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইমেজিংটা করবো যার ফলে ফিটাসের কোনো ধরনের হার্ম যাতে না হয়, বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়, সেটা যে ধরনের ইমেজিংই হোক। তো সবচেয়ে সেফ ইমেজিংটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আমরা যদি প্রেগনেন্সিতে একটা ইমেজিং করি সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। তারপরে যদি দরকার হয় তাহলে হচ্ছে আমরা এমআরআই করবো, কিন্তু সিটি স্ক্যানে একটু রেডিয়েশন হ্যাজার্ড থাকে, যার জন্য আমরা সিটি স্ক্যানটা অ্যাভয়েড করি, এক্সরেটাও আমরা অ্যাভয়েড করি। এখন বলা হয় যে যদি সিটি স্ক্যান করার দরকারই হয় বা যদি এক্সরে করার দরকারই হয় তখন আমরা কি করবো? যদি সিটি স্ক্যান বা এক্সরে করার দরকার হয় তখন হচ্ছে আমাদের কি করতে হবে, রিস্ক বেনিফিট চিন্তা করে করতে হবে। তাহলে দেখেন, আল্ট্রাসাউন্ড ইজ দ্য মোস্ট কমনলি ইউজ ইমেজিং টুল ইন অবস্টেটিক্স। আল্ট্রাসাউন্ড হচ্ছে সবচেয়ে বেশি কমনলি ইউজ হয়। এমআরআই ইজ ইউজফুল ফর হাই সফট টিস্যু কন্ট্রাস্ট, মানে সফট টিস্যু দেখার জন্য আমরা কি করি, আমরা তো জানি যে এমআরআইতে সফট টিস্যুগুলো ভালো দেখা যায়, সিটি স্ক্যানে হার্ড টিস্যুগুলো ভালো দেখা যায়। তো এমআরআই ইজ ইউজফুল ফর হাই সফট টিস্যু কন্ট্রাস্ট অ্যান্ড একুইজিশন অফ ইমেজেস। স্টাডি অফ ফিটাল নিউরো অ্যানাটমি ইজ বেস্ট ডান উইথ এমআরআই। এখন আল্ট্রাসাউন্ড অ্যান্ড এমআরআই বোথ আর সেফ ইন অল টাইমস্টার অফ প্রেগনেন্সি। সব টাইমস্টারই সেফ, আমরা যে কোনো টাইমস্টার করতে পারি, কোনো ধরনের ডকুমেন্টেড হার্মফুল ইফেক্ট নাই ফিটাসের উপর। এখন আল্ট্রাসোনোগ্রাম, আমরা অবস্টেটিক্সে যে আল্ট্রাসোনোগ্রামটা করি সেটা প্রথমে আল্ট্রাসোনোগ্রামের একটা ডেফিনিশন দিচ্ছে যে আল্ট্রাসাউন্ড ইজ এ সাউন্ড ওয়েভ বিয়ন্ড দ্য হিউম্যান অডিবল রেঞ্জ। এটা আমাদের মানুষের অডিবল রেঞ্জের মানে বিয়ন্ডে থাকে, যেটা গ্রেটার দেন 2 মেগাহার্টজ। তো এটাকে বলা হয় সোনার, সাউন্ড, নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং, এই তিনটা শব্দের সমন্বয়ে আল্ট্রাসাউন্ড গঠিত। তো সাধারণত আমরা অবস্টেটিক্স যে আল্ট্রাসাউন্ডগ্রাম করি, যার মধ্যে হচ্ছে আমরা হতে পারি টোটাল অ্যাবডোমিনাল, ট্রান্স অ্যাবডোমিনাল মানে অ্যাবডোমিনাল দিয়ে প্রব দিয়ে যেটা করা হয়, আর ট্রান্স ভ্যাজাইনাল মানে ভ্যাজাইনাতে প্রব ঢুকিয়ে যেটা করা হয়। তো যখন আমরা অ্যাবডোমিনাল করবো, টোটাল অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম, আমরা বলি না যে আল্ট্রাসোনোগ্রাম ফর প্রেগনেন্সি প্রোফাইল, এটা কিন্তু অ্যাবডোমিনাল রুটে করা হয়, মানে পেটের উপরে আমরা প্রব রেখে যেটা করি। সেটাতে হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা জানতে হবে যে ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রামের ফ্রিকোয়েন্সি 3 to 5 মেগাহার্টজ। এটা পরীক্ষায় আসছে, যার কারণেই বললাম এটা জানতে চাই যে অ্যাবডোমিনাল ট্রান্সডিউসারের ফ্রিকোয়েন্সি কত, 3 থেকে 5 মেগাহার্টজ। আর ভ্যাজিনাল ট্রান্সডিউসার যেটা হচ্ছে আমরা টিভিএস করি, সেটার ফ্রিকোয়েন্সি একটু বেশি, সেটা হচ্ছে 5 to 7 মেগাহার্টজ। আমরা সাধারণত আল্ট্রাসোনোগ্রামে যদি বেসিক প্রিন্সিপাল করি তাহলে মনে রাখবেন যে সুপারফিশিয়াল যে আল্ট্রাসোনোগ্রামগুলো যেমন থাইরয়েড গ্ল্যান্ড, ব্রেস্ট, এই আল্ট্রাসোনোগ্রাম করার জন্য যে ট্রান্সডিউসার ব্যবহার করা হয় এটা ফ্রিকোয়েন্সি বেশি। আর ইন্টারনাল অর্গানগুলোর আল্ট্রাসোনোগ্রাম করার জন্য যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেটা ফ্রিকোয়েন্সি কম থাকে। তো যেহেতু ভ্যাজিনাল, এটা একটা সুপারফিশিয়াল মানে একদম ট্রান্সভ্যাজিনাল রুটি করা হয়, একটু সুপারফিশিয়ালের মতো, তাই এটার ফ্রিকোয়েন্সিটা একটু বেশি, 5 to 7 মেগাহার্টজ। এখন আমরা ফার্স্ট সেমিস্টার আল্ট্রাসোনোগ্রাম করবো। ফার্স্ট সেমিস্টার আল্ট্রাসোনোগ্রামে কি দেখবো আমরা? প্রথমে আপনারা সবাই মাথায় রাখবেন যে একটা প্রেগনেন্সি হলে মানে কনসেপশন হওয়ার পরে একটা মায়ের প্রথমে হচ্ছে ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশন হওয়ার পরে ওখানে একটা জেস্টেশনাল স্যাক ফর্মেশন হয়, এটাই প্রথমে দেখা যায়। এই জেস্টেশনাল স্যাক ইজ দ্য ফার্স্ট সাইন অফ আল্ট্রাসোনোগ্রাম, যেটা ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করলে খুব তাড়াতাড়ি দেখা যায় 5 উইক্সে, আর যদি আমরা টোটাল অ্যাবডোমিনাল সোনোগ্রাম করি তাহলে 6 সপ্তাহের সময় আমরা দেখতে পারি। প্রথমে একটা স্যাক আসে, তারপরে স্যাকের মধ্যে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ফিটাল পোল আসবে। ফিটাল পোলটা আমরা তারপরে দেখি, স্যাকের পরে আসবে কি ফিটাল পোল। ফিটাল পোলের পরে কি আসবে? ফিটাল পোলের পরে হচ্ছে আসবে হার্টবিট, বাচ্চার হার্টবিট। তাহলে আমরা প্রথমে দেখবো জেস্টেশনাল স্যাক, তারপর ফিটাল পোল, তারপরে দেখি হার্টবিট। 5 সপ্তাহের সময় জেস্টেশনাল স্যাক, 6 সপ্তাহের সময় ফিটাল পোল, আর 7 বা 8 সপ্তাহের সময় আমরা হার্টবিট দেখি। এখন যদি বলে যে which sign is the early pregnancy sign in ultrasonogram? আল্ট্রাসোনোগ্রামে যদি আমরা আর্লি প্রেগনেন্সি সাইন সম্পর্কে একটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ডাবল ডিসিডুয়াল সাইন। ডাবল ডিসিডুয়াল সাইন অফ দ্য জেস্টেশনাল স্যাক ইজ দ্য আর্লি সাইন অফ প্রেগনেন্সি, ডাবল ডিসিডুয়াল সাইন। এখন ডাবল ডিসিডুয়াল সাইনটা দেখতে কিরকম এটা ততই দেওয়া নেই, আপনারা একটু গুগলে সার্চ দেবেন যে কিরকম ছবিটা দেখতে, ঠিক আছে, ডিসিডুয়ালটা কিরকম দেখতে, ডাবল ডিসিডুয়াল সাইনটা কিরকম। তারপর আসি যে আমরা ফার্স্ট সেমিস্টার আল্ট্রাসোনোগ্রামটা কেন করি? ফার্স্ট সেমিস্টার আল্ট্রাসোনোগ্রামটা করি হচ্ছে যে এটা ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি নাকি একটোপিক প্রেগনেন্সি, মানে প্রেগনেন্সির লোকেশনটা দেখার জন্য করি। তারপরে ধরেন কোনো ধরনের ব্লিডিং আছে, ইমপ্লান্টেশন ব্লিডিং বা ভ্যাজিনাল কোনো ব্লিডিং নিয়ে একটা মা আসলো, তখন আমরা সেই ব্লিডিংটার কজ খুঁজতে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারি। জেস্টেশনাল এজটা ডিটেক্ট করার জন্য করতে পারি, মাল্টিপল প্রেগনেন্সি কিনা বা কোরিওনিসিটি ডিটেক্ট করার জন্য করতে পারি, কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখার জন্য। আমরা দেখি না যে সবসময় আপনাদের কাছে দেখবেন যে ভিডিও আসবে যে হার্টবিট আসে কিনা বাচ্চার, সেটা দেখার জন্য কিন্তু আমরা করি। তাহলে এই চারটা একবার করবেন। এখন দেখেন যে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফিতে আমরা যদি ডেটিং করি তাহলে আমরা মিন স্যাক ডায়ামিটার মানে জেস্টেশনাল স্যাকের যে একটা ডায়ামিটার আছে এটা যদি 6 মিলিমিটার হয় তখন আমরা ইয়ক স্যাক পাবো। এটা যদি না পাই তাহলে বুঝবো যে এই প্রেগনেন্সিটা কিন্তু রিস্কে আছে। শুধু মনে রাখবেন 6 মিলিমিটারে ইয়ক স্যাক পাবো, 12 মিলিমিটারে এমব্রায়ো উইথ কার্ডিয়াক অ্যাক্টিভিটি, আর সিআরএল যদি 4 মিলিমিটারের চেয়ে বেশি হয় তাহলে কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাই। জেস্টেশনাল স্যাক প্রত্যেক দিন 1.1 মিলিমিটার করে বাড়ি পার ডেতে। এই চারটা একবার রিডিং করবেন, এমন না যে খুব বেশি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট না, এটাতে মিলিমিটারের সাথে সিআরএল এর সাথে ফিটাল স্ট্রাকচার কখন কি আসে এটা করেসপন্ড করে কিনা এটা দেখানো হয়েছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না।
এখন আল্ট্রাসোনোগ্রামের বিভিন্ন মার্কার দিয়ে আমরা ফিটাল অ্যানোমালি দেখতে পারি। আমরা জানি এটা আমরা আগের লেকচারগুলোতে পড়েছি যে যেমন ধরেন ফার্স্ট টাইমেস্টারে আমরা কি দেখি, নিউকাল ট্রান্সলুসেন্সি দেখি এবং নেজাল বোন দেখি। নিউকাল ট্রান্সলুসেন্সি যেটা যে ঘাড়ের কাছে যে নিউকাল ফোল্ড থিকনেসটা দেখি, এটা মোর দেন 3 মিলিমিটারের চেয়ে বেশি যদি হয় তাহলে বাচ্চার কোনো ক্রোমোজোমাল অ্যানোমালি থাকতে পারে বলে আমরা ধারণা করি। তারপর হচ্ছে নেজাল বোন। নেজাল বোনও যদি অ্যাবসেন্স থাকে তাহলে মনে হতে পারে যে এটা টার্নার সিনড্রোম কিনা, নেজাল বোন অ্যাবসেন্স থাকে। এখন এই চারটা ইম্পর্টেন্ট, এই চারটা একবার ভালোভাবে পড়তে হবে। যে এখন সিআরএল ক্রাউন রাম লেন্থ, সিআরএল দিয়ে বোঝায় ক্রাউন রাম লেন্থ। এটা হচ্ছে যদি 7 মিলিমিটারের চেয়ে বেশি হয় বা কোনো কার্ডিয়াক মোশন না থাকে, তখন 7 মিলিমিটারের চেয়ে বেশি হয় এবং বাচ্চার যদি কার্ডিয়াক মোশন না থাকে তাহলে বুঝবো যে প্রেগনেন্সিটা ফেলিওর হয়েছে। আমরা যখন কোনো মায়ের পারভেজিনাল ব্লিডিং নিয়ে আসে আর্লি প্রেগনেন্সিতে, তখন হচ্ছে আমরা এই আল্ট্রাসোনোগ্রামে যে সিআরএল দেখি বাচ্চার ফিটাল পোল, যেটা আমরা যেটা এতক্ষণ ফিটাল পোল বললাম, সেটা যদি 7 মিলিমিটারের চেয়ে বেশি হয় কিন্তু বাচ্চার যদি কোনো কার্ডিয়াক মোশন না থাকে তাহলে বুঝবো আর্লি প্রেগনেন্সি ফেলিওর। মিনস এর ডায়ামিটার সেটা যদি 25 মিলিমিটারের চেয়ে বেশি হয় এবং যদি কোনো এমব্রায়ো না থাকে তাহলে সেটা আর্লি প্রেগনেন্সি ফেলিওর। এই কলাপসিং স্যাক উইথ ইরেগুলারলি মার্জিনেটেড এমনিয়ন, একটা কলাপসিং স্যাক পাইছেন, স্যাকটা জেস্টেশন স্যাকটা ভালো না, কলাপসিং বা ইরেগুলার মার্জিন, তাহলে বুঝবো যে এই প্রেগনেন্সিটা ভালো কন্টিনিউ করবে না বা ফেলিওর হবে। প্রেজেন্স অফ ইয়ক স্যাক ক্যালসিফিকেশন আর ফিটাল হার্ট রেট লেস দেন 80 বিটস পার মিনিট ইন অ্যান এমব্রায়ো উইথ সিআরএল 5 মিলিমিটার। তো এই কয়টা ক্রাইটেরিয়া দিয়ে আমরা বুঝি। সেকেন্ড এবং থার্ড টাইমেস্টার আল্ট্রাসোনোগ্রাম আমরা কেন করি? এটা আমরা জেস্টেশনাল এজ দেখার জন্য, সার্ভাইকাল ইনসাফিসিয়েন্সি যেটা আমরা সেকেন্ড টাইমেস্টারে দেখি, তারপর মাল্টিপল প্রেগনেন্সি আছে কিনা, যে কয়টা প্রেগনেন্সি যদি আমরা ফার্স্ট টাইমেস্টারে দেখতে না পারি, বা অনেক সময় আছে কি যে ফার্স্ট টাইমেস্টারে 2টা বাচ্চা থাকে কিন্তু একটা বাচ্চা দেখা যায় অনেক সময় রিগ্রেট করে, পড়ে যায়, নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড টাইমেস্টারে সেটা আছে কিনা মাল্টিপল প্রেগনেন্সিটা। লাইকার ভলিউম, পলিহাইড্রামিউস বা অলিগোহাইড্রামিউস দেখার জন্য, প্লাসেন্টা প্রিভিয়া বা অ্যাব্রাপশিও প্লাসেন্টা, কেসেস উইথ প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন, ফিটাল গ্রোথ দেখার জন্য, ফিটাল বায়োফিজিক্যাল প্রোফাইল দেখার জন্য, ঠিক আছে, এগুলো দেখার জন্য আমরা করি। সাথে হচ্ছে আমরা স্ট্রাকচারাল অ্যানোমালি দেখার জন্য, মানে আমরা অ্যানোমালি স্ক্যান করা হয়, যেটা 20 থেকে 22 সপ্তাহের সময় করা হয়, 20 থেকে 22 বা 18 থেকে 22 এই সপ্তাহটা বলা হয়। এখন আমরা বাচ্চা যখন মাথা দেখি, মাথার বা হেডের আমরা প্রপ যখন ধরি, প্রপের কোন জায়গাটা ধরবো? দেখেন এই জায়গাটাকে বলে ক্যাভাম সেপ্টাম পেলুসিডাম, আর হচ্ছে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকল। এই দুই দিকে একদিকে ক্যাভাম সেপ্টাম পেলুসিডাম আর একদিকে ফক্স সেরিব্রি থাকতে হবে। এই জায়গাটা দেখলে আমরা ওই জায়গাতে মাথার মাপ নিব। এই দিক থেকে এক্স থেকে ওয়াই পর্যন্ত মাথার মাপটা সাধারণত নিই, যেটাকে আমরা বলি বাইপ্যারাইটাল ডায়ামিটার। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে একবার শুধুমাত্র এই আমাদের লেকচারে যতটুকু আছে, বই অনেক কিছু আছে, এগুলো দরকার হয় না, শুধুমাত্র এই লেকচারে যতটুকু আছে ওটুকু একবার রিডিং করবেন। তারপরে আসি সেকেন্ড টাইমেস্টারে আমরা জেস্টেশনাল এজ যখন দেখবো তখন আমরা অনেক কিছুই দেখি, মাথার মাপ মাপি, যে হেড সার্কামফারেন্স দেখি, বাইপ্যারাইটাল ডায়ামিটার দেখি, ফিমোরাল লেন্থ দেখি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখি। তো যার মধ্যে যদি আমরা জেস্টেশনাল এজ ডায়াগনোসিস করতে যাই তখন ফিমার লেন্থটা সবচেয়ে বেশি একুরেট। জেস্টেশনাল এজ ডায়াগনোসিসের জন্য ফিমার লেন্থটা একুরেট সবচেয়ে বেশি। এখন আসি বাচ্চার গ্রোথ দেখার জন্য, ঠিক আছে, বাচ্চার গ্রোথ দেখার জন্য আমরা একটা প্যারামিটারকে চুজ করি, সেটা হচ্ছে এসি, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স। এটা পরীক্ষায় এসবিতে এসেছে এর আগে, যে হুইচ ইজ দ্য সেন্সিটিভ প্যারামিটার ফর অ্যাসেসমেন্ট অফ ফিটাল গ্রোথ। ফিটাল গ্রোথ দেখার জন্য ইসি ইজ দ্য সিঙ্গেল মোস্ট সেন্সিটিভ প্যারামিটার ফর অ্যাসেসমেন্ট অফ ফিটাল গ্রোথ। এগুলো হচ্ছে আমরা যখন আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যানোমালি বা অ্যাবনর্মালিটিস ধরতে পারি, সেটা হচ্ছে ক্রিনিয়াল অ্যাবনর্মালিটিস, অবলিটারেশন অফ সিস্টারনা ম্যাগনা, তারপর আমরা লেমন সাইন, ব্যানানা সাইন, এগুলো পাই। এগুলো আমাদের জন্য পরীক্ষায় আসে না, শুধু একবার রিডিং করবেন। এরপর হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট দেখতে পারি। অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট মোস্টলি অনেক ধরনের হয়, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রোস্কিয়াসিস আর হচ্ছে ওমফ্যালোসিল। এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স আপনাদের এমব্রায়োলজিতেও আসে, তো এই জন্য এখান থেকে একবার রিডিং করবেন যে গ্যাস্ট্রোস্কিয়াসিস হচ্ছে প্যারা আম্বিলিকাল ডিফেক্ট আর ওমফ্যালোসিল হচ্ছে মিড লাইন ডিফেক্ট। গ্যাস্ট্রোস্কিয়াসিস ইউজুয়ালি অন দ্য রাইট সাইড অফ দ্য কর্ড ইনসারশন, আর ওমফ্যালোসিল হচ্ছে কর্ড ইনসারশন ইজ অন দ্য হার্নিয়েটেড মাস। Gastroschisis herniated small bowel loops floating free in the amniotic fluid, আর ওমফ্যালোসিল হচ্ছে হার্নিয়া contains intestine, liver or both। মানে যখন ইন্টেস্টাইন, লিভার বা ইন্টেস্টাইনটা বাইরে বের হয়ে আসবে, কোনো ধরনের মেমব্রেন থাকবে না, কোনো ধরনের মেমব্রেন থাকবে না, সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রোস্কিয়াসিস, মানে কাভারিং থাকবে না। আর যখন এটা কাভার থাকবে তখনই হচ্ছে এটাকে বলবো আমরা ওমফ্যালোসিল। এটা মাথায় রাখবেন, এটাই বেসিক ডিফারেন্স, যে স্মল বাউল আসবে বাট এটাতে কোনো ধরনের কাভারিং থাকবে না, বাট এখানে বাউল আসবে বাট এটাতে একটা কাভারিং থাকবে। গ্যাস্ট্রোস্কিয়াসিসে কোনো ধরনের ক্রোমোজোমাল অ্যানোমালি থাকে না, ওমফ্যালোসিলে হচ্ছে 40 to 60% ক্ষেত্রে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে। গ্যাস্ট্রোস্কিয়াসিসের প্রোগনোসিস গুড, বাট এটা যেহেতু মেমব্রেন সহ আসে, এটা প্রোগনোসিস গুড। আচ্ছা, কখন আমরা এমআরআই করবো অবস্টেটিক্সে বা প্রেগনেন্সিতে? এমআরআই সাধারণত হচ্ছে আমরা ফিটাল সফট টিস্যু বা মায়ের কোনো সফট টিস্যু স্ট্রাকচার দেখার জন্য করি, এটাই মাথায় রাখবেন। এখানে অনেক কিছু আছে, তবে প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টা অ্যাক্রিটা বা পোস্টিরিয়র প্লাসেন্টা প্রিভিয়া, যে প্লাসেন্টা অনেক সময় মরবিডলি অ্যাডহেরেন্ট থাকে, সেই মরবিড অ্যাডহেরেন্ট অফ দ্য প্লাসেন্টা দেখার জন্য আমরা এমআরআই করতে হয়। এখন দেখেন এই চারটা গুরুত্বপূর্ণ, এই চারটা পরীক্ষা আসে যে অ্যাবজর্ব রেডিয়েশন বাই দ্য ফিটাস ইন ডিফারেন্ট ডায়াগনস্টিক রেডিয়েশন প্রসিডিউর, কোন ডায়াগনস্টিক প্রসিডিউরে সবচেয়ে বেশি রেডিয়েশন যায়। এখানে আল্ট্রাসোনোগ্রামের কোনো নাম নাই, এখানে এমআরআই এর কোনো নাম নাই, তার মানে ওই দুটো সবচেয়ে বেশি সেফ। এখন এখানে নাম আছে এক্স রে আর সিটি স্ক্যান আর পেট স্ক্যান। এখন দেখেন এগুলো হচ্ছে রেডিয়েশন ডোজ। আমাদের প্রেগনেন্সির ক্ষেত্রে বলা হয় 0.5 CGY এর সেন্টিগ্রেড বলা হয়, রেডিয়েশন ডোজ হচ্ছে সেন্টিগ্রেড। এই সেন্টিগ্রেডটা হচ্ছে 0.5 সেন্টিগ্রেড নিচে হলে সেটাকে আমরা সেফ বলি। এখন পেটের যদি একটা এক্সরে করেন তাহলে কিন্তু 0.1 থেকে 0.3 CGY, এগুলো মনে রাখার দরকার নেই, শুধুমাত্র দেখেন এটা যে অ্যাবডোমিনাল এক্সরেতে মোটামুটি কম, তার মানে অ্যাবডোমিনাল এক্সরে করা যায়, এমন না যে যাবে না। এটাতে কিন্তু খুব বেশি রেডিয়েশন হয় না, বিশেষ করে সেকেন্ড এবং থার্ড টাইমেস্টারের বাচ্চা যখন বড় হয়ে যায় তখন কিন্তু দরকার হলে, ধরেন মায়ের একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল কন্ডিশন হয়েছে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা পারফোরেশন হয়েছে স্টোমাক, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা অ্যাবডোমিনাল এক্সরে করা ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আমাদের করতে হবে। পেলভিক এক্সরেতে 0.5 থেকে 1.1, চেস্ট এক্সরেতে নেগলিজেবল, তাহলে চেস্ট এক্সরে কিন্তু সেফ, শিল্ডিং দিয়ে আমরা করতে পারি। সিটি স্ক্যানে হচ্ছে এক্সরে চেয়ে একটু বেশি,
দেখেন সিটি স্ক্যানে সবচেয়ে বেশি, একটু বেশি, আর পেট স্ক্যানে হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে এখন যদি বলে কোন এক্সরেটাতে রেডিয়েশন ডোজ সবচেয়ে কম, চেস্ট এক্সরে, এটা আমরা করতে পারবো। এই চারটে একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এমন না যে খুব মুখস্থ করতে হবে। এখন অবস্টেটিক্সের আর একটা চ্যাপ্টার আছে যেখানে নর্মাল ভ্যালুগুলো লেখা আছে একদম শেষের দিকের একটা চ্যাপ্টারে। তো ব্লিডিং টাইম কত, 1 to 3 মিনিটস, ক্লোটিং কোয়াগুলেশন টাইম হচ্ছে 3 to 7 মিনিট। এগুলো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লেভেল পাবেন। তারপর যেহেতু অবস্ট্রাকটিভ থেকে মাঝে মধ্যে কোশ্চেন করে, সেহেতু হচ্ছে এই লেভেলগুলো একটু মাথায় রাখেন। ক্লট অবজারভেশনটা 6 to 12 মিনিটস। আরেকটা রাখেন হচ্ছে ডি ডাইমার ফিব্রিনোজেন লেভেল। ফিব্রিনোজেন লেভেল 300 থেকে 600 যেটা প্রেগনেন্সিতে হয়। ডি ডাইমার 0.1 থেকে 1.8 মাইক্রোগ্রাম পার এমএল। এই কয়টা জিনিস একটু মাথায় রাখেন। এরপর হচ্ছে আমরা গাইনিতে আল্ট্রাসোনোগ্রাম কি করি? গাইনিতে মানে টোটাল অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম করি, ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসোনোগ্রাম করি, আরও বিভিন্ন স্যালাইন ইনফিউশন সোনোগ্রাম করতে পারি, অনেক ধরনের আল্ট্রাসোনোগ্রাম করা হয়। তো ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম যেটা সবচেয়ে বেশি করা হয়, এটা রেডিয়েশন ফ্রিকোয়েন্সি বলছিলাম কত, 3 to 5 মেগাহার্টজ, 3 to 5 মেগাহার্টজ। আর ট্রান্সভ্যাজিনাল হচ্ছে 5 to 7, 5 to, ওখানে বলছিলাম 5 to 7, দেখেন বই একই, দত্ত বই, কিন্তু গাইনি বই দেওয়া আছে 5 to 10, তো দুইটাই জেনে রাখবেন। তো ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফি ইট ইজ ডান উইথ লিনিয়ার অর কার্ভিলিনিয়ার অ্যারে ট্রান্সডিউসার অপারেটিং এট 3 to 5 মেগাহার্টজ। মেইন কথা হচ্ছে এটাই জানতে হবে, এটা ইম্পর্টেন্ট। ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফির জন্য ফুল ব্লাডার দরকার হয় টু ডিসপ্লেস দ্য বাওয়েল আউট অফ দ্য পেলভিস। এই জন্য আমরা বলি যে প্রস্রাবে চাপ নিয়ে আসবেন আলাদা করার সময়। ফুল ব্লাডার সার্ভস এজ অ্যান অ্যাকুস্টিক উইন্ডো ফর দ্য হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ। এটা একটা অ্যাকুস্টিক উইন্ডো হিসেবে কাজ করে। তো এটা ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে আমরা ফাইব্রয়েড, ওভারিয়ান টিউমার এগুলো দেখি, মানে লার্জ মাস আছে কিনা এটা দেখি। ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি এটা হচ্ছে এই একটা প্রপ টার্গেট অর্গান পর্যন্ত ঢুকানো হয়। এটার জন্য কোনো ধরনের ফুল ব্লাডার দরকার নাই। অবিস মহিলাদের ক্ষেত্রে এটা ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা মানে বলছে যে অবিস মহিলাদের ক্ষেত্রে ট্রান্স অ্যাবডোমিনাল সোনোগ্রাফিতে আমরা ভালোভাবে দেখতে পাই না বিভিন্ন ধরনের সোয়েলিং। তো সেক্ষেত্রে আমাদের ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করতে হয়। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 to 10 বা 5 to 7 মেগাহার্টজ। এটা হচ্ছে আমরা ছোটোখাটো সোয়েলিং দেখার জন্য ব্যবহার করি। এছাড়া ট্রান্সভ্যাজিনাল কালার ডক্টর সোনোগ্রাফি ইউজ করা হয়। আর একটা জেনে রাখেন স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করা হয়, যেটা ইনফার্টিলিটি ওয়ার্কআপ বা কোনো ধরনের পলিপ আছে কিনা সেটা দেখার জন্য করা হয়। এবার আসেন লেজার ইন গাইনোকোলজি। ছোট ছোট টপিক্স, শুধু ছোটভাবে মাথায় রাখবেন, একসাথে পড়তে যাবেন না। লেজারের ফুল মিনিং হচ্ছে লাইট ইমপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। তো এই লেজারের ক্রাইটেরিয়াটা পরীক্ষা আসে, এমসিকিউ এসবিএ দুটাতেই আসে। তো ইম্পর্টেন্ট ফিজিক্যাল প্রপার্টিস অফ লেজার হচ্ছে মনোক্রোমাসিটি। মনো মানে সিঙ্গেল, তাই না? ক্রোমাসিটি মানে লাইট, ক্রোম মানে রং। তাহলে লাইট বিমস অফ এ পার্টিকুলার লেজার হ্যাভ গট দ্য সেম ওয়েভলেন্থ। যে লেজারের লাইটটা যেরকম, ওটার ওয়েভলেন্থটা একটা মানে সিঙ্গেল ওয়েভলেন্থ। কোহেরেন্ট, মানে হচ্ছে একসাথে, হেরেন্ট মানে মেশা, একসাথে লাগানো। দ্য লাইট ওয়েভস আর অল পারফেক্টলি অ্যালাইন্ড অ্যান্ড ইউনিডিরেকশনাল। বলছে যে লাইট ওয়েভগুলো একটার সাথে একটা অ্যালাইনমেন্ট ঠিক থাকে এবং এটা নির্দিষ্ট একটা দিকে থাকে। কোলিমেটেড বলতে বোঝায় দ্য লাইট বিমস রান প্যারালাল অ্যান্ড ডু নট ডাইভার্জ। এটা কোনো অন্যদিকে ডাইভার্স হয় না বা প্রতিসরিত হয় না, এটা প্যারালালি যায়। তারপর বলছে যে লেজার বিম ক্যান বি কনভার্সড বাই এ কনভেক্স লেন্স টু এ শার্প ফোকাস কল্ড স্পট সাইজ। এই যে লেজার বিমগুলো এটা একটা নির্দিষ্ট পয়েন্টে ছোট হতে পারে বা কনভার্স হতে পারে, সেইটাকে বলা হয় স্পট সাইজ। এই স্পট সাইজটা কি, এটা পরীক্ষা আসে। পাওয়ার ডেন্সিটি ইজ দ্য মেজার অফ দ্য লেজার ইফেক্টস আপন টিস্যু। ইট ইজ এক্সপ্রেসড এস ওয়াট পার সেন্টিমিটার। লেজারের পাওয়ার আমরা মাপি একটা এককের মাধ্যমে, সেটা হচ্ছে ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। তো এটাতে বলছে যে স্মলার দ্য স্পট সাইট গ্রেটার দ্য পাওয়ার ডেন্সিটি। যত ছোট স্পট সাইট হবে এটা পাওয়ার ডেন্সিটি তত বাড়বে। লেজার টিস্যু ইন্টারাকশন, দ্য ওয়াটার ইন দ্য সেল। লেজার হচ্ছে টিস্যুর ওয়াটারের সাথে ইন্টারাকশন করে। বয়েস ইনস্ট্যান্টলি এট দ্য টেম্পারেচার অফ 100 ডিগ্রি সেলসিয়াস। দ্য সেল এক্সপ্লয়েটস অ্যান্ড ভেপোরাইজ করে। দ্য সেল প্রোটিন অ্যান্ড মিনারেলস আর ইনসিনারেটেড অ্যান্ড লুক কাট। যখন একটা সেলের উপর লেজার পড়বে তখন ওই সেলের ওয়াটারের সাথে রিয়াক্ট করে ওই যেটা টেম্পারেচারে বয়েল হয় ওখানে সেলগুলো, যেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে। তখন হচ্ছে ভেপারাইজেশন রিলিজ হয়। 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি ওয়াটার বয়েল হয়। তখন ওইখানে সেলগুলো একটু কার্ড মানে হচ্ছে ধরেন পুড়ে গেলে যে একটু সাদা সাদা হয়ে যায় না, ওরকম সাদা সাদা দেখে লেজার এফেক্টেড টিস্যুগুলো। দ্য ডেপথ অফ টিস্যু ডিস্ট্রাকশন ইজ ভেরি প্রিসাইজ অ্যান্ড দেয়ার ইজ ভেরি লিটল ল্যাটারাল ইফেক্ট। এই যে লেজার যে টিস্যুকে এফেক্ট করে, এই টিস্যু ডিস্ট্রাকশনগুলোর ডেপটা হচ্ছে খুবই প্রিসাইজ এবং লিটল ল্যাটারাল ইফেক্ট থাকে। লেজার ইফেক্ট ডিপেন্ডস অন দ্য পাওয়ার, স্পট সাইট, পাওয়ার ডেন্সিটি অ্যান্ড লেজার টিস্যু কন্ট্যাক্ট টাইম। কমন লেজার সিস্টেম ইউজ ইন গাইনোকোলজি আর কার্বন ডাইঅক্সাইড। আমাদের গাইনোকোলজিতে কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে হচ্ছে আমাদের মেডিকেলি এনডি-ইয়াগ লেজার ব্যবহার করা হয়। এখন এই চারটা ইম্পর্টেন্ট যে গাইনোকোলজিতে কী লেজার ইউজ করা হয়, শুধুমাত্র নামগুলো করবেন। কার্বন ডাইঅক্সাইড লেজার, নিউটাইমিয়াম ডপ্ট, ইট্রিয়াম, অ্যালুমিনিয়াম গার্নেট যেটাকে এনডি-ইয়াগ লেজার বলা হয়, এনডি-ইয়াগ নামই মনে রাখেন। পটাশিয়াম টাইটানিল ফসফেট, ATP 532 আর আর্গন লেজার ব্যবহার করা হয়। এই চারটা লেজারের নাম মুখস্থ করবেন, এটা পরীক্ষা আসে। তো আমরা গাইনিতে কোন কোন ক্ষেত্রে হচ্ছে লেজার ব্যবহার করি, সেটা হচ্ছে সার্ভাইকাল ইন্ট্রাপিথেলিয়াল নিউপ্লেসিয়ার ক্ষেত্রে ব্যবহার করি, সার্ভিক্সের কনাইজেশন অপারেশনে ব্যবহার করি, ভালভাল ইন্ট্রাপিথেলিয়াল নিউপ্লেসিয়া, ভ্যাজিনাল ইন্ট্রাপিথেলিয়াল নিউপ্লেসিয়া, ভেপোরাইজেশন অফ পেলভিক এন্ডোমেট্রিওসিস, এটার মাধ্যমে আমরা ইলেক্ট্রোকর্টারি করি। ঠিক আছে, এই গেল প্রথম দুইটা ছোট ছোট চ্যাপ্টার। এরপরে আমাদের দুইটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল অফ রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি অ্যান্ড ইমিউনোথেরাপি আর হরমোন। ঠিক আছে, হরমোন ইন গাইনোকোলজিক প্র্যাকটিস, এই দুইটা চ্যাপ্টার এখন পড়বো। তো এই রেডিওলজি বা রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো অনেক প্রিন্সিপাল আছে। যদি প্রিন্সিপালগুলো না পড়তে পারেন, শুধুমাত্র হচ্ছে ওষুধগুলোর নাম মনে রাখবেন। তাহলে দ্য ইফেক্ট অফ রেডিয়েশন অন দ্য টিস্যুস আর জেনারেলি টু টাইপস। একটা হচ্ছে একটা সেলের উপর যখন রেডিয়েশন পড়ে তখন দুইভাবে এরা কাজ করে। একটা হচ্ছে এরা ডিরেক্টলি কাজ করে, আর একটা হচ্ছে ইনডিরেক্টলি কাজ করে। ডিরেক্টলি কীভাবে কাজ করে? ডিরেক্টলি হচ্ছে গিয়ে একটা রেডিয়েশন গিয়ে যখন সেলের উপর পড়ে তখন সেলের ডিএনএকে এফেক্ট করে। তখন সেলের ডিএনএটা ড্যামেজ হয়ে যায়। ডিএনএ ড্যামেজ হয়ে গেলে কী হবে? তখন তো সেলটা নর্মালি কাজ করতে পারবে না। ডিএনএ ড্যামেজ হয়ে গেছে, ডিএনএ ড্যামেজ সেলটা কাজ করতে পারে না, দেখে সেলটার ডেথ হয়। তো টিউমার সেলের ক্ষেত্রে সাধারণত রেডিয়েশন দেওয়া হয় লোকালাইজড টিস্যুতে। ধরেন একটা
ছোট টিউমার হয়েছে স্কোয়ামাস সেল কার্সিনোমা ইন দ্য ফেস, তো সেটার উপর হচ্ছে রেডিয়েশন দিচ্ছে, টার্গেটটা থাকবে শুধুমাত্র ওই টিউমারটার উপর, আশেপাশে সেলগুলোর উপর না। তখন ওই রেডিয়েশনটা দিয়ে ডিরেক্টলি ওইখানে সেল টিউমার সেলের ডিএনএকে ডিস্ট্রয় করে দেয়, যার ফলে ওই সেলগুলো মারা যায়। আর হচ্ছে ইনডিরেক্ট ইফেক্ট। ইনডিরেক্ট ইফেক্ট হচ্ছে রেডিয়েশনগুলো গিয়ে একটা টিস্যুর ওয়াটারের সাথে একটা সেলের হচ্ছে ওয়াটারের সাথে বাইন্ড করে। সেলের ওয়াটারের সাথে বাইন্ড করলে সেলের অক্সিজেনকে কাজে লাগায়, অক্সিজেন কাজে লাগিয়ে ফ্রি রেডিক্যাল জেনারেট করে। এই ফ্রি রেডিক্যালগুলোর কাজে আমরা প্যাথোলজিতে পড়েছি যে ফ্রি রেডিক্যালসগুলো কি করে, ফ্রি রেডিক্যালসগুলো সেলকে ড্যামেজ করে, ডিএনএকে ড্যামেজ করে, প্রোটিনকে ড্যামেজ করে, মিসকলে প্রোটিন তৈরি করে। তো এভাবে ইনডিরেক্টলি কাজ করে, এই দুই উপায়ে কাজ করে, ঠিক আছে। এখানে এটাই বলবে যে লস অফ ম্যাচিউর ফাংশনাল সেল বাই অ্যাপোপ্টোসিস আর লস অফ সেলুলার রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি। একটা সেলের ফাংশনাল ক্যাপাসিটিকে কমিয়ে দেয় রেডিয়েশন, আর একটা হচ্ছে সেলের রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটিকে কমিয়ে দেয়। এখন রেডিয়েশন হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন আর একটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন, ঠিক আছে। আয়োনাইজিং মানে আয়ন রিলিজ করে যেসব রেডিয়েশনের মাধ্যমে, সেটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর হচ্ছে পার্টিকুলেট রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক মানে ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি করে যে রেডিয়েশনটা হবে এটা হচ্ছে এক্স রে গামা রে, মুখে যা বলি তাই মনে রাখেন। ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে এক্স রে গামা রে, আর পার্টিকুলেট রেডিয়েশন হচ্ছে পার্টিকেল রিলিজ করে, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো রিলিজ করে, ঠিক আছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে এক্স রে গামা রে, পার্টিকুলেট রেডিয়েশন হচ্ছে কি প্রোটন, ইলেকট্রন এগুলো রিলিজ করার মাধ্যমে যে রেডিয়েশনটা হয়। তো এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে বিভিন্নভাবে তার ইফেক্ট ফেলে, একটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর একটা হচ্ছে ক্যাম্পটন স্ক্যাটারিং, আর একটা হচ্ছে পেয়ার প্রোডাকশন। এগুলো জানার দরকার নেই, শুধু একবার রিডিং করবেন। যদি কখনো প্রশ্ন আনকমন আসে তখন হচ্ছে এগুলো মাথায় আপনার যদি আসে, দেখবেন যে কোশ্চেন কমন আসে কারোরই আসে না, আর কোশ্চেন কমন যেগুলো আসে সেগুলো তো জেনে ভুল না হয়। তো এখন গাইনোকোলজিক্যাল মেলিগনেন্সি ট্রিটমেন্টের জন্য কিছু রেডিও আইসোটোপ ইউজ করা হয়। সেই রেডিও আইসোটোপগুলো আয়োনাইজিং রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ব্যবহার করে কাজ করে। তার মধ্যে হচ্ছে সিজিয়াম 137, রেডিয়াম 226, কোবাল্ট 60। এগুলোর কাজ আমরা পরে পড়বো, শুধু নামগুলো মাথায় রাখেন যে এলিমেন্টসগুলো ইউজ করা হয়। এছাড়া ইরিডিয়াম 192, আয়োডিন 125, ফসফরাস 32, গোল্ড 198। শুধুমাত্র যদি এই নামগুলো এই মানে নাম্বারগুলো মাথায় না থাকে, নামগুলো মাথায় রাখবেন যে ইরিডিয়াম ইউজ করি, আয়োডিন, ফসফরাস, গোল্ড, সিজিয়াম, রেডিয়াম, কোবাল্ট এগুলো ব্যবহার করি। আচ্ছা, তো এটা আমরা আসবো ইফেক্ট একটু পরে আসি। তার আগে হচ্ছে রেডিয়েশন থেরাপির টেকনিকটা জানি। রেডিয়েশন থেরাপিটা আমরা কীভাবে দিই, কয়েকভাবেই হচ্ছে দেওয়া হয়। যেটা হচ্ছে একটা সবচেয়ে কমন আমাদের গাইনিতে, সেটা হচ্ছে ব্রাকি থেরাপি দেওয়া হয়। ব্রাকি থেরাপি হচ্ছে যে ভেরি হাই ডোজের রেডিয়েশন শুধুমাত্র যে জায়গাতে মানে টিউমারটা আছে সেই জায়গাটা ক্লোজ এরিয়া থেকে দেওয়া হয়, মানে খুব কাছাকাছি থেকে রেডিয়েশনটা দিবে, সেটাকে বলা হয় ব্রাকিথেরাপি। হাই ডোজের রেডিয়েশন ভেরি ক্লোজ টু দ্য টিউমার। তো এটা ব্রাকিথেরাপিটা তিনভাবে দেওয়া হয়, সেটা হচ্ছে ইন্ট্রাকেভিটারি, ইন্টারস্টিশিয়াল, সারফেস বা স্কিন। এখন ধরেন কোনো এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হলো, এখন এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হচ্ছে ফান্ডাসে, তো তখন আমরা এই ব্রাকিথেরাপিটা দেওয়া হয় এই যে ভ্যাজেনার ওপেনিং দিয়ে প্রপটা ঢুকানো হয়, ইন্ট্রাকেভিটারি প্রপ ঢুকিয়ে তখন হচ্ছে যে রেডিয়েশনটা দেওয়া হয়, এটার একটা ছবি আছে দত্ত বইয়ে, এই যে দেখেন এই ছবিটা। তো এখানে হচ্ছে এটা হচ্ছে রেডিয়েশনের যে মেশিনটা মানে যে ডিভাইসটা এটা দিয়ে দেওয়া হয়। এই জায়গাটাকে বলা হয় টেন্ডেম, আর এই দুইটাকে বলা হয় ওভয়েড, আর এই জিনিসটা থেকে রেডিয়েশন রিলিজ হয়। তো দেখেন এই এন্ডোমেট্রিয়াম কার্সিনোমা যদি হয় তাহলে একদম এই ভ্যাজিনাল ওপেনিং দিয়ে ঢুকিয়ে এটা কন্ট্রোলড ওয়েতে ঢুকিয়ে এই জায়গাতে একদম কিভিটারির মধ্যে হচ্ছে যে রেডিয়েশনটা দেওয়া হয় তাকে বলা হয় ইন্ট্রাকিভিটারি ব্রাকিথেরাপি। এটা দেওয়া হয় সার্ভাইকাল কার্সিনোমা বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে। তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল দেওয়া হয়, জানো ইন্টারস্টিশিয়ামে পৌঁছায়। ইন্টারস্টিশিয়াম রেডিওথেরাপিতে ইউজ করা হয় ইরিডিয়াম, সিজিয়াম, কোবাল্ট এগুলো ইউজ করা হয়। এছাড়া ইন্ট্রাপেরিটোনিয়াম ইনস্টিটিউশন করা হয় ফসফেট। এছাড়া আরেকটা রেডিয়েশন থেরাপি আছে, এটা তো বললাম ব্রাকিথেরাপি, আরেকটা হচ্ছে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি বা টেলিথেরাপি, ঠিক আছে। এটাকে বলা হয় যে আয়োনাইজিং রেডিয়েশনটা অনেক দূরে থেকে দেওয়া হয়, যে আমি ডক্টর এই রুমে বসে আছে, এখান থেকে সোর্সটা রিলিজ করছে, রুগী শোয়া আছে অনেক দূরে। তো ব্রাকিথেরাপিটা দেওয়া হয় ক্লোজ টু দ্য টিউমার। আর টেলিথেরাপিটা হচ্ছে বা এক্সটার্নাল বিম রেডিওথেরাপিটা হচ্ছে যে আয়োনাইজিং রেডিয়েশন প্রডিউস ফ্রম এ সোর্স এক্সটার্নাল টু দ্য পেশেন্ট, দূর থেকে দেওয়া হবে, এটা মাথায় রাখবেন। এখানে কোবাল্ট 60 ব্যবহার করা হয়, সিজিয়াম 137 ব্যবহার করা হয়। এখন রেডিয়েশন ডোজটা কীভাবে মেজার করা হয়, রেডিয়েশন ডোজটা মেজার করা হয় সেন্টিগ্রেড, রেডিয়েশন গ্রে বা সেন্টিগ্রেডে আমরা মেজার করি। এখানে হচ্ছে 1 গ্রে সমান 100 র্যাটস, 1 গ্রে সমান 100 র্যাটস। তো কারেন্টলি হচ্ছে সেন্টিগ্রেড হচ্ছে গ্রেড চেয়েও কম, সেখানে হচ্ছে আমরা সেন্টিগ্রেডে ইউজ করি। 1 সেন্টিগ্রেড ইজ ইকুইভ্যালেন্ট টু 1 রড, একটা সেন্টিগ্রেড সমান 1 রড, 1 সেন্টিগ্রেড সমান 1 রডস। অ্যামাউন্ট অফ রেডিয়েশন দ্য পেশেন্ট রিসিভস ইজ ক্যালকুলেটেড বাই ডোসিমেট্রি। পেশেন্ট যে ডোজে রেডিয়েশন পায় সেটাকে বলা হয় ডোসিমেট্রি। এখন এই যে মেশিনটা দিয়ে বা যে ডিভাইসটা দিয়ে আমরা রেডিয়েশন প্রডিউস করি বা রেডিয়েশন দিই সেটাকে বলা হয় লিনিয়ার এক্সিলারেটর বা লাইনাক মেশিন। লিনিয়ার এক্সিলারেটর বা লাইনাক মেশিন একটু মাথায় রাখেন হবে। আচ্ছা, এখন হচ্ছে রেডিয়েশন দিলাম, সেই রেডিও সেন্সিটিভিটিটা বিভিন্ন ধরনের সেলের উপর ডিপেন্ড করে। যেমন বিভিন্ন সেল থাকে হাইলি সেন্সিটিভ টু রেডিয়েশন, মডারেটলি সেন্সিটিভ আর পুলি সেন্সিটিভ। এই ডিফারেন্স এই আটা পড়তে হবে যে কোন কোন সেল রেডিয়েশনের প্রতি হাইলি সেন্সিটিভ। সেটা হচ্ছে ডিসজার্মিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা অ্যান্ড লিম্ফোমা। ডিসজার্মিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা অ্যান্ড লিম্ফোমা। মডারেটলি সেন্সিটিভ হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা আর রিডিনো কার্সিনোমা। আর পুলি সেন্সিটিভ হচ্ছে মেলানোমা, গ্লিওমা। এটা মানে মুখস্থ করার ওয়ে নাই, তবে এটা মুখস্থ করতে হবে, মানে মাথায় রাখতে হবে। এখন রেডিও সেন্সিটিভিটি হচ্ছে 5টা ভাবে কাজ করে। একটা হচ্ছে টিস্যু হাইপোক্সিয়া, আরেকটা হচ্ছে প্রপোর্শন টু মাইটোটিক অর ক্লোনোজেনিক সেল সাইকেলের উপর ডিপেন্ড করে, আর টিউমার স্পেসিফিসিটির উপর ডিপেন্ড করে। মানে আমরা যদি হচ্ছে রেডিয়েশনের বেসিক প্রিন্সিপাল পড়ি তাহলে হচ্ছে এটা 5টা আর এর উপর ডিপেন্ড করে। আর এ হচ্ছে রিপেয়ার, রিঅক্সিজেনেশন, রিপপুলেশন, রিডিস্ট্রিবিউশন, আর হচ্ছে আরেকটা আর আছে। এই 5টা আর এর মাধ্যমে হচ্ছে রিপেয়ার, রিপপুলেশন, রিঅ্যাসর্টমেন্ট, রিঅক্সিজেনেশন আর হচ্ছে
আচ্ছা, এই 4টা আর এর মাধ্যমে কাজ করে, এটা তত বইয়ে দেওয়া আছে। এই 4টা আর এর মাধ্যমে একটা রেডিওথেরাপি কাজ করে। এখন আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে ফ্রাকশনেশন। আমরা যে রেডিওথেরাপি দিই সেটা হচ্ছে ফ্রাকশনাল ডোজে দিই, ফ্রাকশনেশন ডোজে দিই। তো ফ্রাকশনেশন ডোজটা মানে কি, যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে সপ্তাহে 5 দিন দিই, 2 দিন দিই না, অনস ডেইলি ফর 5 টাইমস ইউ উইক, সপ্তাহে 5 দিন ইন এ উইক। তো এটা হচ্ছে টিউমার টিস্যু টেক্স লঙ্গার টাইম টু রিকভার ফ্রম রেডিয়েশন ড্যামেজ কম্পেয়ার টু নর্মাল টিস্যু। সপ্তাহে 5 দিন দিই, আর হচ্ছে 2 দিন দিই না কেন, ওই 2 দিনে হচ্ছে যাতে নর্মাল টিস্যুগুলো, যার একটা টিউমার, একটা রেডিয়েশন থেরাপি তো হচ্ছে শুধুমাত্র টিউমার টিস্যুগুলোকে মারবে তা না, এটা হচ্ছে আশেপাশের নর্মাল টিস্যুগুলোকেও ড্যামেজ করে। তো ওই নর্মাল টিস্যুগুলো যাতে হচ্ছে রিকভার হতে পারে, টিউমার টিস্যুগুলোর থেকে কিন্তু নর্মাল টিস্যুগুলো খুব দ্রুত রিকভার হবে, টিউমার টিস্যুগুলো কম সময়ে, কারণ অক্সিজেন কম থাকে বলে টিউমার টিস্যুগুলো খুব কম সময়ে রিকভার হতে পারে। তো যার কারণে আমরা ফ্রাকশনাল ডোজে সপ্তাহে 5 দিন দেওয়া হয় আর 2 দিন দেওয়া হয় না, ফ্রাকশনাল সেল কিল বলা হয় এটাকে, ফ্রাকশনাল ডোজে হচ্ছে রেডিয়েশনটা দেওয়া হয়। তো এখানে এই বেসিকটা বললাম, এটা একটু এলোমেলো লাগতে পারে, তবে তথ্যে অনেকখানি দেওয়া আছে, এত কিছু পরীক্ষা আসে না, শুধু মাথায় রাখবেন যে এটা ফ্রাকশনেশন ডোজে দেওয়া হয়। আচ্ছা, এখন আসি যে এই রেডিয়েশনগুলোর সাইড ইফেক্ট কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে পরীক্ষা আসে যে রেডিয়েশন রিয়াকশন বা সাইড ইফেক্ট। নর্মালি যে কোনো একটা ড্রাগ দিলে বা রেডিওথেরাপি দেওয়ার পরে অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং হতে পারে, ডায়রিয়া হতে পারে, যেটাকে বলা হয় রেডিয়েশন এন্টারাইটিস, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, এনিমিয়া হতে পারে, যার ফলে যে প্রত্যেকটা সাইকেলের আগে প্রত্যেকটা রোগী সিবিসি করা হয়, প্লাটলেট কাউন্ট দেখা হয়, ইন্টেস্টাইনাল রিয়াকশন হয়, ইউরিনারি সিস্টাইটিস, পাইলাইটিস, হেমাচুরিয়া হয়, এগুলো হতে পারে। তো এছাড়া আরেকটা জিনিস রেডিয়েশনের ইফেক্ট আছে, যে সেটা আমি মুখে বলি, এখানে লেখা নেই, সেটা হচ্ছে স্টেরিলিটির উপর ইফেক্ট, যে কত সেন্টিগ্রেড দিলে টেম্পোরারি স্টেরিলিটি হয়, অ্যাজিওস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া হয়। যদি মেলের ক্ষেত্রে 2 সেন্টিগ্রেড নিচে দেওয়া হয় তাহলে হচ্ছে তখন টেম্পোরারি হচ্ছে স্টেরিলাইজেশন হয়, লাইক অ্যাজিওস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া হয়। কিন্তু এটা যদি 6 থেকে 7 সেন্টিগ্রেড দেওয়া হয় তখন কিন্তু পার্মানেন্ট স্টেরিলিটি হতে পারে, এটা মাথায় রাখবেন। এটা মাঝে মধ্যে, এটা অন্য বই থেকে নাও, তবে এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে। লেট ইফেক্ট হিসেবে হচ্ছে ভালভুলার স্কিন অ্যান্ড ভ্যাজিনাল স্ট্রিকচার, রেডিয়েশন ফাইব্রোসিস, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার্স ডিউ টু অস্টিওপোরোসিস, ইন্টেস্টাইনাল স্ট্রিকচার, ম্যালাবজর্পশন সিনড্রোম, প্রোক্টোসিগময়েডাইটিস, এগুলো হয়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস পড়তে হবে যে রেডিয়েশন থেকে, সেটা হচ্ছে রেডিও পোটেনশিয়েটরস বা হাইপোক্সিক সেল সেন্সিটাইজেস। এখন ধরেন রেডিও রেজিস্ট্যান্ট কিছু সেল আছে বা রেডিয়েশনে কাজ করতে চায় না, তখন হচ্ছে কিছু কেমোথেরাপিউটিক ড্রাগ দেওয়া হয়। সেই কেমোথেরাপিউটিক ড্রাগগুলো দেওয়া হলে তখন রেডিয়েশনটা ভালো কাজ করতে পারে, যেমন সিসপ্লাটিন আগে থেকে দিলে রেডিয়েশনটা ভালো কাজ করে, প্যাক্লিট্যাক্সেল, গ্যামিসিটাবিন, ডক্সোরুবিসিন, এছাড়া মেট্রোনিডাজোল, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারফেরন, অ্যাসাইক্লোভির, এগুলো দিলে এরা হচ্ছে রেডিও পোটেনশিয়েটরস হিসেবে কাজ করে। এখন দেখেন আমাদের কোন টিস্যুগুলো রেডিয়েশন ডোজে টিস্যু টলারেন্স কতটুকু, নর্মাল টিস্যু টলারেন্স, ঠিক আছে। তো আমি বললাম মেলের ক্ষেত্রে, এখন ফিমেলের ক্ষেত্রে স্টেরিলাইজেশনের ডোজটা আসতেছি। সার্ভিক্সের ক্ষেত্রে ডোজ টলারেন্স হচ্ছে মোর দেন 120 জিওয়াই। তো শুধু সার্ভিক্সেরটা মাথায় রাখেন, বাকি এগুলো মাথায় রাখার দরকার নাই, সব থেকে বেশি টিস্যু টলারেন্স সার্ভিক্স। ওভারির ক্ষেত্রে আসেন, ওভারি ইয়াং উইমেনদের ক্ষেত্রে যদি 40 বছরের কম হয়, যখন 4 জিওয়াই দেওয়া হবে তখন 30% স্টেরিলাইজ হয়। বাট ওল্ডার উমেন 40 বছরের বেশি হলে যদি 4 জিওয়াই দেওয়া হয় তখন 100% স্টেরিলাইজ হয়ে যেতে পারে। এটা কিন্তু এজের উপর ডিপেন্ড করতেছে। মেলের ক্ষেত্রে বলছিলাম যে 2 সেন্টিগ্রেড থেকে যদি কম হয় তাহলে অ্যাজিওস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া হয়, বা 6 থেকে 7 সেন্টিগ্রেড যদি দেওয়া হয় তাহলে কিন্তু পার্মানেন্ট স্টেরিলিটি হয়। আর ফিমেলের ক্ষেত্রে ইয়াং উইমেন যদি হচ্ছে ওভারিতে রেডিয়েশন পায়, যদি 40 বছরের চেয়ে কম হয় 4 গ্রে নিচে, তাহলে 30% স্টেরিলাইজ হয়। বাট ওল্ডার উইমেন যদি 40 বছরের বেশি হয়, 4 গ্রে পাইলে সেখানে 100% স্টেরিলিটি হবে। এই রেডিয়েশন, এই পর্যন্ত রেডিয়েশন। এরপর হচ্ছে কেমোথেরাপিউটিক্স অ্যান্ড গাইডলাইন্স। কেমোথেরাপিউটিকগুলো কীভাবে কাজ করে? কেমোথেরাপিউটিক্সগুলো একটা সেলের উপর ফ্রাকশন সেল কিল করে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে টিউমার সেলকে কিল করে। ডোজ ইন্টেন্সিটি, ডাবলিং টাইম, ড্রাগ রেজিস্ট্যান্স। ডোজ ইন্টেন্সিটি মানে হচ্ছে হাই ডোজ যদি ড্রাগ দেওয়া হয় তখন হচ্ছে হাই অ্যামাউন্টে টিউমার সেল কিল করে। ডাবলিং টাইম হচ্ছে যে একটা টিউমার সেলগুলো তো ডাবলিং টাইম আছে, যে একদিনের মধ্যে ডাবল হবে বা 2 দিনের মধ্যে ডাবল হবে, ওইটা দেখে হচ্ছে ড্রাগ দেওয়া হয়। যেটা যদি একদিনে ডাবল হয় তাহলে অর্ধেক দিনে হচ্ছে আমাদের ড্রাগটা দিতে হবে। এরকম ধরেন 10 দিন পর টিউমার সেলগুলো ডাবল হলে তাহলে আমাদের টার্গেট রাখতে হবে 10 দিনের আগেই যেন কেমোথেরাপিউটিক্সের ডোজটা পাই। আচ্ছা, এখন এই কেমোথেরাপিউটিকগুলো কাজ করবে আমাদের সেল সাইকেলের উপর ভিত্তি করে। আমাদের সেল সাইকেলটা দেখি এখানে। আচ্ছা, এই ছবিটা হচ্ছে এখানে নাই, দত্ত বইয়ে ছবিটা আছে যে টিউমার কেমোথেরাপিউটিক্সগুলো কীভাবে কাজ করে। আমাদের সেল সাইকেল তো 4টা ফেজ, একটা হচ্ছে G1, তারপর হচ্ছে S, G2 আর M ফেজ, তাই না? তো সেল সাইকেলের S ফেজ এবং M ফেজ, এই দুইটা ফেজকে হচ্ছে এই কেমোথেরাপিউটিক্সের টার্গেট ফেজ বলা হয়। এম এবং এস ফেজ, এস এবং এম ফেজকে হচ্ছে টার্গেট ফেজ বলা হয়, কারণ এখানে ডিএনএ সিনথেসিস হয়, সেল ডিভিশন হয়। এই কারণে এই দুইটা ফেজে হচ্ছে কেমোথেরাপিউটিক ড্রাগগুলো দিলে সাধারণত টিউমার সেলগুলো কাজ করতে পারে না, বা সাইটোটক্সিসিটি বা কেমোথেরাপিউটিক্স ড্রাগগুলো ইফেক্ট বেশি ফেলতে পারে, ঠিক আছে। এই দুইটা ফেজ হচ্ছে টার্গেট ফেজ, এস এন্ড এম ফেজ। এম ফেজ ইজ দ্য জেনারেশন টাইম। আচ্ছা, এখন সেল সাইকেলের উপর ভিত্তি করে সেল সাইকেলের যে ইফেক্ট ইসের উপর, মানে সেল সাইকেলের উপর ভিত্তি করে ড্রাগগুলো দেওয়া হয়। যেমন সেল সাইকেল নন স্পেসিফিক, মানে এটা যে কোনো ধরনের সেল সাইকেলের ফেজে কাজ করে, লাইক সাইক্লোফসফেট, এটা যে কোনো সময় কাজ করতে পারে। আর সেল সাইকেল কিছু স্পেসিফিক ড্রাগ রয়েছে, যেমন G1 ফেজে কাজ করে হচ্ছে ডেমোক্সিফেন, ডিপোপ্রোফেরা, অ্যাক্টিনোমাইসিন, ডক্সোরুবিসিন। এগুলো কিন্তু পড়তে হবে, এগুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসে। বিশেষ করে এস ফেজ আর এম ফেজের ড্রাগগুলোর নাম আসে। এস ফেজে হচ্ছে মিথোট্রেক্সেট কাজ করে, 5-ফ্লোরোইউরাসিল, ডক্সোরুবিসিন, গেমিসিটাবিন অ্যান্ড টোপুটিকান। এগুলো মনে রাখার কোনো শর্টকাট বই নাই, নিজেদের মতো করে মনে রাখতে হবে। আমিও দেখা যায় যে অনেক বারবার পড়তে তারপর মনে এখনো মনে থাকে না, মানে এইসব জিনিস মনে থাকার মতো না। শুধুমাত্র একটা মাথায় রাখেন যে এস ফেজে মিথোট্রেক্সেট কাজ করে, 5-ফ্লোরোইউরাসিল কাজ করে। G2 ফেজে হচ্ছে ব্লিওমাইসিন, ইটোপোসাইট, টোপুটিকান, কার্বোপ্লাটিন, সিসপ্লাটিন। এম ফেজে কাজ করে হচ্ছে টেক্সেন্স, প্যাক্লিটেক্সেল, ডোসিটেক্সেল, ভিন্ডা অ্যালকালয়েডস। আর G0 ফেজে হচ্ছে নাইট্রোসোইউরিয়াস। এটা পড়তে হবে, এই 4টা পরীক্ষা আসে।
এখন হচ্ছে কেমোথেরাপিউটিক এজেন্টগুলোর নাম, সাইড ইফেক্ট একটু পরে আসতেছি। কেমোথেরাপিউটিক এজেন্টগুলোর নাম শুধু নাম করতে হবে, আর কিছু নেই। এটা অনেক বড় একটা চার্ট, কিন্তু শুধু নাম করবো। পরীক্ষা আছে হট আর দ্য অ্যালকাইলিটিং এজেন্টস, হট আর দ্য অ্যালকাইলিটিং কেমোথেরাপিউটিক এজেন্টস, ঠিক আছে। অ্যালকাইলিটিং এজেন্টসগুলোর মধ্যে নাম হচ্ছে সাইক্লোফসফামাইড, আইফসফামাইড, সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, অক্সালিপ্লাটিন। সাইক্লোফসফামাইড, আইফসফামাইড, সিসপ্লাটিন, কার্বোপ্লাটিন, অক্সালিপ্লাটিন, এগুলো হচ্ছে অ্যালকাইলিটিং এজেন্টস। এবার এন্টিমেটাবোলাইটস, এন্টিমেটাবোলাইটস হচ্ছে মিথোটেক্সেট, 5-ফ্লোরোইউরাসিল, গেমিসিটামিন। এন্টিমেটাবোলাইটস তিনটা, মিথোটেক্সেট, 5-ফ্লোরোইউরাসিল, গেমিসিটামিন। পরীক্ষা আছে হট আর দ্য এন্টিমেটাবোলাইটস, এভাবে আসে। অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্স হচ্ছে এক্টিনোমাইসিন ডি, মিটোমাইসিন সি, ডক্সোরুবিসিন। অ্যান্টি এনজিওজেনিক এজেন্টস হচ্ছে বিভাসিজুম্যাব। টার্গেটেড এজেন্টস হচ্ছে পিআরপি ইনহিবিটরস, ওলাপেরিক, ডিওমাইসিন। প্ল্যান্ট ডেরিভেটিভস, পরীক্ষায় প্ল্যান্ট ডেরিভেটিভসের নাম আসছে অনেকবার, ভিনক্রিস্টিন, ভিনলাস্টিন আর ইটোকোসাইড। টেক্সেন্স, টেক্সেন্সের মধ্যে আসবে প্যাক্লিটেক্সেল, ডোসিটেক্সেল। আর ক্যামটোথাসিন অ্যানালগস হচ্ছে টোপুরিকান। এই নামগুলো, শুধুমাত্র নামগুলো ভাগ ভাগ করে, ভাগ ভাগ অনুযায়ী, মানে পরীক্ষা হচ্ছে হট আর দ্য অ্যালকাইলিটিং এজেন্টস, হট আর দ্য এন্টিমেটাবোলাইটস, এভাবে আসে, নাম করতে হবে। এছাড়া আরও কিছু কেমোথেরাপিউটিক এজেন্টস, কিছু হরমোন আছে যারা কেমোথেরাপিউটিক এজেন্ট হিসেবে কাজ করে, লাইক প্রোজেস্ট্রোজেন্স, শুধু নাম পড়বেন। এরা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে ইউজ করা হয়, কিন্তু এটার কিছু টক্সিসিটি আছে। অ্যান্টি ইস্ট্রোজেন, লাইক টেমোক্সিফেন, টেমোক্সিফেন তো ব্রেস্ট কার্সিনোমাতে কমনলি ইউজ করা হয়, যারা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে ইউজ করা হয়। শুধুমাত্র হরমোনের নাম, কোন ধরনের কার্সিনোমা। আরেকটা নতুন রাগ হচ্ছে লিউপ্রোলাইট, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে ইউজ করা হয়। এখন এই যে কেমোথেরাপিউটিকগুলো, এগুলোরও কিছু সাইড ইফেক্ট আছে, তবে সাইড ইফেক্টগুলো হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল সাইড ইফেক্ট করতে হবে যে কী কী করে। যেমন অ্যালোপেশিয়া করে হচ্ছে প্যাক্লিটেক্সেল, সাইক্লোফসফামাইড। পরীক্ষা আসে যে অ্যালোপেশিয়া কী করে, ঠিক আছে। অ্যালোপেশিয়া কী করে এটা মাথায় রাখবেন। আর একটা হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস, আসতেছি। হেমোরেজিক সিস্টাইটিসটা একটু পরে, যেটাতে হচ্ছে এই যে এটা, এখানে ইউরিনারি সিস্টেমে হচ্ছে রেনাল ফেলিওর, এজোডেমিয়া, সিসপ্লাটিন। হেমোরেজিক সিস্টাইটিস করে সাইক্লোফসফামাইড, আইফসফামাইড অ্যান্ড রেড ইউরিন করে। তাহলে এই হেমোরেজিক সিস্টাইটিস সাইক্লোফসফামাইড যে করে, এটা পরীক্ষায় আসে, হেমোরেজিক সিস্টাইটিস করে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা হেমোরেজিক সিস্টাইটিসের ড্রাগ হিসেবে হচ্ছে মেসনা ইউজ করি। হেমোরেজিক সিস্টাইটিসের ড্রাগ হিসেবে একটা ড্রাগ ইউজ করি, সেটা হচ্ছে মেসনা। এটা পরীক্ষায় আসে, এটা পড়তে হবে যে হেমোরেজিক সিস্টাইটিস কে করে, আর এক্ষেত্রে আমরা ড্রাগ ইউজ করি। হেমোরেজিক সিস্টাইটিসে হচ্ছে আমরা করে হচ্ছে সাইক্লোফসফামাইড, আইফসফামাইড, আর ড্রাগ হিসেবে হচ্ছে মেসনা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে কার্ডিয়াক টক্সিসিটি কি করে। কার্ডিয়াক টক্সিসিটি হচ্ছে ডক্সোরুবিসিন করে। পরীক্ষা আসে যে কার্ডিয়াক টক্সিসিটি ডক্সোরুবিসিন করে, কার্ডিও মায়োপ্যাথি করে। আর হচ্ছে লাংসে ফাইব্রোসিস করে ব্লিউমাইসিন, এটাও পরীক্ষা আসে। তাহলে অ্যালোপেশিয়া কি করে, এটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কার্ডিয়াক টক্সিসিটি হচ্ছে ডক্সোরুবিসিন করে, এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে হেমোরেজিক সিস্টাইটিস কি করে, এটা মাথায় রাখতে হবে। তো এই কয়টা জিনিস একটু মাথায় রাখেন। এক মিনিট একটু সময় নিচ্ছি। হ্যালো বাবা, বাবা আমি তো বাসায়, বাসায়, হ্যাঁ হ্যাঁ বাসায়, ওই যে ক্লাস নিচ্ছি, হ্যাঁ। হিউম্যানিন, হ্যাঁ। তাহলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তাহলে অন্য কোম্পানির আছে তো, ওই যে ভ্যাকসিন কোড আছে। দাঁড়ান এক মিনিট, আমি বলতেছি, দাঁড়ান। ম্যাক্সুলিন আছে, ম্যাক্সুলিন, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সুলিন, ওটা ইনসেপ্টার, হ্যাঁ ইনসেপ্টার, হ্যাঁ এটা নেই। সরি একটু টাইম নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা কেমোথেরাপিউটিক ড্রাগসগুলোর, এরপর আর কিছু লাগবে না। এরপর হচ্ছে আমাদের পড়তে হবে কিছু গ্রোথ ফ্যাক্টর হিসেবে। গ্রোথ ফ্যাক্টর হচ্ছে কার্সিনোমার ক্ষেত্রে ইউজ করা হয়, শুধুমাত্র গ্রোথ ফ্যাক্টরগুলোর নাম পড়বেন। সেটা হচ্ছে গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ফিলগ্রাস্টিন, প্রেকফিলগ্রাস্টিন। এটা আপনার নাম কিন্তু পাবেন, ওই যে আমরা যখন ইন্টার্নশিপের সময় কাজ করি, দেখবেন যে হচ্ছে ইন্টার্নশিপের সময় ওই যখন একটা কার্সিনোমা পেশেন্টকে আমরা কেমোথেরাপিউটিক্স দিই, তার কিছুদিন পর হচ্ছে ব্লাড কমে যায়, ব্লাডের থ্রম্বোসাইট কমে যায়, একদম প্লাটলেট কমে যায়। সেসব ক্ষেত্রে হচ্ছে আমাদের বলা হয় যে কেমোথেরাপিউটিক পরের ডোজটা শুরু করার আগে আমরা ফিলগ্রাস্টিন দাও, একটা ফিলগ্রাস্টিন দাও সাবকিউটিনিয়াসলি আমবিলিকাসের পাশে। তো সেটা হচ্ছে ইউজ করা হয়। আর এটা হচ্ছে ইরিথ্রোপয়েটিন ইউজ করা হয়। ইরিথ্রোপয়েটিনও কিন্তু একটা গ্রোথ ফ্যাক্টর। এরপর হচ্ছে মডুলেশন অফ ইমিউন সিস্টেম, বায়োলজিক্যাল রেসপন্স, কিছু মডিফায়ার্স আছে, এটাও কিন্তু এইসব কার্সিনোমা পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয়। সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনোথেরাপি আছে, আবার প্যাসিভ ইমিউনোথেরাপি আছে। তো অ্যাক্টিভ ইমিউনোথেরাপির মধ্যে বিসিজি, বেসিলাস কালমিক ডিউরিন, বিসিজি ভ্যাকসিন ইউজ করা হয়, এইচপিভি ভ্যাকসিন ইউজ করা হয়, কিছু সাইটোকাইন ইউজ করা হয়, ইন্টারফেরন ইউজ করা হয়, কেমোকাইন ইউজ করা হয়। এছাড়া হচ্ছে এই যে সাইটোকাইন, ইন্টারফেরন, ইন্টারলিউকিন 2, মনোক্লোনাল অ্যান্টিবডি, এগুলো শুধুমাত্র নামগুলো একবার রিডিং করবেন, কখনো পরীক্ষা আসে নাই। আর এগুলো হচ্ছে পেসিভ ইমিউনোথেরাপির ক্ষেত্রে হচ্ছে সাইটোকাইন, ইন্টারলিউকিন 2, মনোক্লোনাল অ্যান্টিবডি আর ইন্টারফেরন, এগুলো ইউজ করা হয়। এরপর হচ্ছে টিউমার মার্কার। টিউমার মার্কারগুলো কি, যেগুলো হচ্ছে সাবস্টেন্স, যেটা হচ্ছে নিউপ্লাস্টিক, কারণ শরীরের মধ্যে যখন কার্সিনোমা থাকে তখন হচ্ছে এই টিউমার মার্কারগুলো বেড়ে যায়। তো এই টিউমার মার্কারগুলো হচ্ছে স্পেসিফিক, এরা স্পেসিফিক, যে একটা নির্দিষ্ট টিউমারের জন্য একটা নির্দিষ্ট টিউমার মার্কার আছে। তবে কিছু কিছু আছে নন স্পেসিফিক, যেমন ধরেন CA-125, এটা কিন্তু নন স্পেসিফিক। এটা যে শুধুমাত্র ওভারিয়ান টিউমারে বাড়বে এরকম না, এটা হচ্ছে এন্ডোমেট্রিওসিসে বাড়তে পারে, বা হচ্ছে
এন্ডোমেট্রিওসিসে বাড়তে পারে, তারপর বিভিন্ন ধরনের হচ্ছে পেলভিক প্যাথোলজিতে বাড়তে পারে। তো এখানে এই চারটা গাইনিকত্ব থেকে নেওয়া, এইখানে যতটুকু আছে ততটুকুই পড়তে হবে, এটা পরীক্ষায় আসে। যেমন দেখেন যে হিউম্যান কর্নিক গোনাডোট্রপিন কোন কোন টিউমারে বাড়ে, পরীক্ষায় আসে। এটা হচ্ছে ট্রোফোপ্লাস্টিক অ্যান্ড জার্ম সেল টিউমার লাইক ডিজার্মিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমাতে বাড়ে। এরপর হচ্ছে আলফা ফেটোপ্রোটিন হচ্ছে জার্ম সেল টিউমারে বাড়ে লাইক ইয়ক্স্যাক, ইমেচিউর টেরাটোমা টিউমার, ডিজার্মিনোমা, গ্যাস্ট্রিক অ্যান্ড লাং কার্সিনোমাতে বাড়ে। এরপর হচ্ছে CA125 হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমার, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এন্ডোমেট্রিওসিস, পিআইডি, ফাইব্রয়েড, সালফিনজাইটিস, প্যানক্রিয়াটাইটিস, এগুলোতে বাড়ে। HE4 গ্লাইকোপ্রোটিন এটা হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান কার্সিনোমাতে বাড়ে, ইউরোলজি কার্সিনোমা, লাং কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে বাড়ে। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন এটা হচ্ছে ওভারিয়ান কার্সিনোমা লাইক সিরাস অ্যান্ড এন্ডোমেট্রিয়াল, সার্ভাইকাল কার্সিনোমা, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, কোলন অ্যান্ড প্যানক্রিয়াটিক কার্সিনোমা। টিউমার অ্যাসোসিয়েটেড গ্লাইকোপ্রোটিন 72 এটা হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমারে বাড়ে। ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর এটা হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান টিউমারে বাড়ে। তারপর হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা অ্যান্টিজেন এটা হচ্ছে সার্ভাইকাল কার্সিনোমা, ভালভার এবং ভ্যাজিনাল স্কোয়ামাস সেল কার্সিনোমাতে বাড়ে। ল্যাকটেড ডিহাইড্রোজেনেস মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে ওভারিয়ান জার্ম সেল টিউমার বা ডিজার্মিনোমাতে বাড়ে। তাহলে এখান থেকে পড়তে হবে, যদি বলি যে কি এত কিছু তো মাথায় থাকবে না, তাহলে হিউম্যান কর্নিক গোনাডোট্রপিন পড়বেন, আলফা ফেটোপ্রোটিন পড়বেন, CA125 পড়বেন, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন পড়বেন, আর ল্যাকটেড ডিহাইড্রোজেনেস পড়বেন। এগুলো একদম যেন মুখস্থ থাকে যে কোন টিউমারে বাড়ে কবে। এই বিষয়ে আসে, এই বিষয়ে হচ্ছে CA15-3 এটা ব্রেস্ট কার্সিনোমাতে বাড়ে, এছাড়া এপিথেলিয়াল ওভারিয়ান কার্সিনোমাতে বাড়ে। আর হচ্ছে সেল ফ্রি ডিএনএ যেটা হচ্ছে এপিথেলিয়াল ওভারিয়ান কার্সিনোমাতে বাড়তে পারে। এই কয়টা জিনিস পড়লে হবে। আরেকটা জিনিস আছে ইনহিবিন ইন্টিমুলারিয়ান হরমোন, এটাও ইম্পর্টেন্ট, এটা গ্রানুলোসা সেল টিউমার অফ দ্য ওভারিতে বাড়ে। ঠিক আছে, তো এই কয়টা জিনিস খুব সুন্দরভাবে মাথায় যেন থাকে। তো এই চ্যাপ্টারে নাম, শুধুমাত্র নামগুলো বললাম যে নামগুলো পড়তে হবে, এই নামগুলো